মৌলির বিষয় আমাদের ওখানে শেষ হয়েছে। আর ওইটা শেষ হওয়ার পরে আমরা কিছু কথা সম্ভবত বলেছিলাম, ওর ঘটনাগুলো কি ছিল আমাদের কাছে, মাইকেলসন মর্লির ঘটনাগুলো কি ছিল, কথা বোঝা যায় স্পষ্ট? কথা বোঝা যায় কিনা? আচ্ছা, তাহলে জি স্যার বোঝা যায়। দেখো এখানে আমরা যে কাজটা করতেছি মূলত এখন করব, সেটা হলো মাইকেলসন মর্লির যে রেজাল্ট গুলো পেয়েছিলাম আমাদের মতো করে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে তার রেজাল্টের ভিতরে প্রথম যে রেজাল্টটা ছিল সেটা হলো ইথার বলতে কিছু নেই, ইথারের কোনো অস্তিত্ব নেই। এরপরে আমরা যা পেয়েছিলাম সেটা হইলো যে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সমান, গতিশীল কাঠামো হোক আর স্থির কাঠামো হোক, সেখানে আলোর বেগ ভিন্ন ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই, আলোর বেগ সমান। যেরকম আমরা গ্যালিলিও রূপান্তরে পেয়েছিলাম পিছনে যখন আমরা পড়েছিলাম, এবং এটা তোমরা সবাই জানো, গ্যালিলিও রূপান্তরে আমরা এখানে কি পেয়েছিলাম, সেখানে আমরা একটা কাঠামো ধরতাম, এটা একটা কাঠামো, হয়তো এস কাঠামো, আর এখানে হয়তো আরেকটা কাঠামো আমরা বিবেচনা করতাম, এটা একটা এস প্রাইম কাঠামো। তাহলে এই কাঠামোতে এখানে বস্তু গতিশীল, আবার এই কাঠামোতেও, মানে এই কাঠামোতে একজন ব্যক্তি আছে, এই কাঠামোতে একজন ব্যক্তি আছে, দুইটা কাঠামো। এই কাঠামোটা এস প্রাইম কাঠামো, এস প্রাইম কাঠামো, কাঠামো ভি বেগে, ভি সমবেগে গতিশীল, গতিশীল, এইটা আমরা এখান থেকে পড়েছিলাম। তাহলে এখান থেকে ভি সমবেগে গতিশীল দেখা যায়, বোর্ডের বিষয়টা লেখা বোঝা যায়? অস্পষ্ট? একটু বেশি দূর থেকে দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এস কাঠামো যদি ভি সমবেগে গতিশীল হয়, এখানে এস এস প্রাইম যদি দুইটা কাঠামো হয়, এন্ড এস প্রাইম কাঠামোটা কিরকম বলে দিলাম। তাহলে এখানে বসে আমরা বলেছিলাম যে এই গতিশীল কাঠামোতে বসে যদি কোনো একজন ব্যক্তি যিনি অবস্থান করতেছে গতিশীল কাঠামোতে, সে যদি একটা বলকে ভি বেগে ছুড়ে দেয়, এখান থেকে ভি বেগে ছুড়ে দেয়, অথবা সে যদি এখানে টর্চ জ্বালায়, এখান থেকে আলো ছেড়ে দেয়, তাহলে এখান থেকে যদি একটা বলকে যদি সে একটা নির্দিষ্ট বেগে যদি ছেড়ে দেয়, তাহলে বলটা এই কাঠামো চলতেছে, এই কাঠামো যে বেগে চলতেছে তার থেকে যদি বেশি বেগে একটা বলকে ছেড়ে দেয়, তাহলে কিছু সময় পরে ও দেখলো টি প্রাইম সময় পরে সে এরকম একটা অবস্থানে আসলো, সি অবস্থানে, সি অবস্থানে আসলো। ও দেখবে যে একটা নির্দিষ্ট সময় পরে সে নির্দিষ্ট দূরত্বে গেছে, তাহলে ও দেখবে সেটা টি সময় পরে, আর ও দেখবে টি সময় পরে। এবং সেখানে আমরা বলেছিলাম যে এই বলটা যতক্ষণ এখান থেকে সি বিন্দুতে আসতে যতক্ষণ সময় লাগছে, সেটা এস প্রাইম কাঠামোতেও যা দেখবে, এস কাঠামো সেই একই সময়ই দেখবে। তাহলে এই বস্তুটার বেগ, এই যে বলটার বেগ ও পরিমাপ করত কি, এই কাঠামো পরিমাপ করতে হইল ভি এক্স ইকুয়ালস টু ভি, এটা যে আছে, আর এখানে এটাকে যে বেগে এখান থেকে ছেড়ে দেওয়া হয়, এটা তো একটা বেগে চলতেছে, আর এটাকে যে বেগে ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে মনে করি ভি প্রাইম বেগে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ভি প্লাস ভি প্রাইম, এই বেগটা দেখ, এই কাঠামো, আর এই কাঠামো বেগটা দেখবে হইলো
শুধুমাত্র এই কাঠামো যে বেগটা দেখবে সেটা হলো ভি এক্স প্রাইম সমান সমান ভি প্রাইম, ওইটাই সে দেখবে। অর্থাৎ আমি যদি সংখ্যা দিয়ে বলি যে এই যে কাঠামোটা, এই কাঠামোটা তারা 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এই স্প্রাইন কাঠামো। আর ওর উপর থেকে একজন ব্যক্তি স্প্রাইন কাঠামোতে যে উপস্থিত, সে এই বলটাকে 30 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিচ্ছে। তাহলে স্প্রাইন কাঠামোর ব্যক্তি বলটা দেখবে, বলটাকে দেখবে সে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু এস কাঠামোর ব্যক্তি ওই বলটাকে কত বেগে যেতে দেখবে? গ্যালিলিও রূপান্তর অনুযায়ী সে দেখবে বলটা 20 প্লাস 30 অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা আমরা গ্যালিলিও রূপান্তরে পেয়েছি বেগের বিষয়। এভাবে অবস্থানের বিষয়, এভাবে সময়ের বিষয়, এগুলো আমরা পেয়েছি। আবার যদি এখান থেকে টর্চ ছেড়ে দেয়, টর্চ যদি সে ভি প্রাইম না, সে যদি সি বেগে যায়, তাহলে এই এস প্রাইম কাঠামো সেই টর্চের বেগটাকে দেখবে ভি এক্স ইকুয়ালস টু সি, আর এস কাঠামো টর্চের বেগটাকে দেখবে সেটা ভি প্লাস সি। এইটা ছিল গ্যালিলিও রূপান্তর। কিন্তু আমরা এখানে মাইকেলসন মর্লির পরীক্ষা করে আমরা দেখেছি যে এই আলোর বেগ, এইটা গ্যালিলিওর রূপান্তরে এইটা সম্ভব না। আলোর বেগ সকল প্রসঙ্গ কাঠামোতে একই রকম, অর্থাৎ গতিশীল কাঠামোতে কোনো ব্যক্তি আলোর বেগকে যেটা দেখবে, অর্থাৎ আলোটাকে যে বেগে যেতে দেখবে, স্থির কাঠামোতেও ওই ব্যক্তি একই বেগে যেতে দেখবে। অর্থাৎ এখানে যদি টর্চ মারা হয়, তাহলে গতিশীল কাঠামো সেটাকে দেখবে সি বেগে যেতে, আর যদি স্থির কাঠামো সেও দেখবে ওটাকে সি বেগে যেতে। এখান থেকে আমরা বলেছিলাম গ্যালিলিও রূপান্তরে একটু ঝামেলা আছে, এটাই ঝামেলা। এখন সেটা কিসের জন্য? তাহলে ওই যে ফুটবল ছুড়ে দিছিল, তাহলে ফুটবলের ঘটনাটা ও দেখবে কত? ফুটবলটা 30 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিচ্ছে গতিশীল কাঠামো থেকে, তাহলে গতিশীল কাঠামোর ব্যক্তি দেখবে 30, স্থির কাঠামোর ব্যক্তি কত দেখবে? সেটা দেখবে 20 প্লাস 30 সমান সমান 50 মিটার পার সেকেন্ড। এইটা দেখবে স্থির কাঠামো, স্থির কাঠামো দেখবে বেগটা। আর গতিশীল কাঠামো বেগটা কত দেখবে? গতিশীল কাঠামো দেখবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানেও ঝামেলা আছে। তার মানে গ্যালিলিও রূপান্তরে কি এই বেগের যে হিসাবটা আমরা পেয়েছি সেটা ত্রুটিপূর্ণ। কিন্তু আসলে আসলে কিন্তু এই জায়গাটায় ঝামেলা নেই। ফুটবলকে বা যে কোনো একটা ক্রিকেট বলকে যদি এখান থেকে সে ছুড়ে দেয় 30 মিটার পার সেকেন্ড বেগে এবং কাঠামোটা যদি 20 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে স্থির কাঠামো, এই কাঠামোর কোনো ব্যক্তি এটাকে 50 মিটার পার সেকেন্ড বেগেই দেখবে, আর গতিশীল কাঠামো 30 মিটার পার সেকেন্ড বেগেই দেখবে। কিন্তু এখানে যদি আলো যায়, আলো যদি যায় সি বেগে, দ্যাট মিনস 3 ইন্টু 10⁸ বেগে, আর কাঠামোটা গতিশীল আছে 20, তাহলে স্থির কাঠামো ওই আলোটাকে এত বেগে দেখার কথা এই অনুযায়ী, আর গতিশীল কাঠামোর দেখার কথা 3 ইন্টু 10⁸, কিন্তু এইটা হয়। তাহলে এখানে তুমি বলতে পারবা না যে বেগের যে বিষয়টা, এটা সকল বেগের জন্য গ্যালিলিওর সূত্রটা মানে তোমার ঝামেলাপূর্ণ, ত্রুটিপূর্ণ, এইটা তুমি বলতে পারবা না। তোমরা কিন্তু এখানে ঝামেলা। গ্যালিলিওর যে বেগের সূত্র, অবস্থানের সূত্র, আমরা যে বেগের সূত্র বেসিক্যালি যেটা পেয়েছি, এই বেগের যে পরিবর্তন আমরা মাইকেলসন মর্লি থেকে দেখলাম যে বেগের পরিবর্তনটা সকল কাঠামোতে সেম। এখানেও কিন্তু কিছু কারেকশন আছে কথায়। এটা বেগের বিষয়টা না, এটা বেগ হবে না, হবে উচ্চ বেগ। উচ্চ বেগ বলতে আলোর বেগ বা আলোর বেগের কাছাকাছি। সেই ক্ষেত্রে একমাত্র গতিশীল কাঠামো যে বেগ দেখবে
স্থির কাঠামো সেই বেগই দেবে, এটা উচ্চ বেগের ক্ষেত্রে। কিন্তু বেগটা যদি ছোট হয়, ঘটনার বেগটা যদি কম হয়, গতিশীল কাঠামোতে যে ঘটনা আছে সেই ঘটনাটার বেগ যদি কম হয়, সেই কম বেগের ক্ষেত্রে স্থির কাঠামো যে বেগ দেখবে, গতিশীল কাঠামো সেই বেগ দেখবে না, সেক্ষেত্রে গ্যালিলিও সূত্র ঠিক আছে। তাই গ্যালিলিও সূত্র কোন জায়গায় অসামঞ্জস্যপূর্ণ, আমরা এই জায়গাটা আমরা সেপারেট করব। আমরা সেপারেট করি না, আমরা কিন্তু এভারেজ কথা বলি যে বেগের ক্ষেত্রে গ্যালিলিও সূত্রে ত্রুটি আছে, কথাটা সঠিক না। উচ্চ বেগের ক্ষেত্রে গ্যালিলিও সূত্রে ত্রুটি আছে, কিন্তু নিম্ন বেগ বা কম বেগের ক্ষেত্রে গ্যালিলিও সূত্র ঠিক আছে। এখন আমরা তাহলে সিদ্ধান্তে মাইকেলসন মর্লি কি পেয়েছি? ইথার বলতে কিছু নেই, সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সমান, মানে উচ্চ বেগ গুলো সমান, কিন্তু নিম্ন বেগের কথা বলে নাই, এখানে আলোর বেগ বলছে। আলোর বেগ মানে হলো 3 × 10⁸, এর থেকে আর বেশি বেগ এই দুনিয়াতে কিছু নেই। তার মানে উচ্চ বেগ গুলো সকল প্রসঙ্গ কাঠামোতে একই, এই জিনিসটা বলছে। এই জিনিসটা হয়তো বইয়ের ভাষায় তারা বিভিন্ন ভাবে বলছে যে শূন্য স্থানে আলোর বেগ সবসময় সমান থাকে, আলোর বেগ সবসময় ধ্রুব, অমুক সমুক, কিন্তু নিজের মতো তোমরা যদি বলতে চাও তাহলে কথাটা হলো এরকম। তাহলে আমরা এখন কি দেখব? আমরা কিন্তু এখন ঘটনা কিন্তু খুব সহজ, প্রমাণ টরমান কাজবাজ খুবই সহজ, ওগুলো তোমরা নিজেরাই করতে পারবা। জাস্ট সেপারেশন, কোথা থেকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, এই বিষয়গুলো মাথায় নিয়ে আসে, তাহলেই হবে। তাহলে আমাদের সামনে যে আপেক্ষিকতা যখন আমরা পড়তে যাব আইনস্টাইনের, সেগুলো কম সম বেগের জন্য না, উচ্চ বেগের জন্য, আলোর বেগ বা তার কাছাকাছি বেগের জন্য সকল আপেক্ষিকতার বিষয়গুলো চলে আসতেছে আমাদের সামনে, আসবে সামনে গেলেই এর পরের টপিকে আমাদের সেই ঘটনাগুলো আসতেছে, সব উচ্চ বেগের ঘটনা। তাহলে ওই উচ্চ বেগের ঘটনাগুলোকে যদি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের উচ্চ বেগের ঘটনাগুলোকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, আমরা যদি বলতে চাই, সেখানে হিসাব নিকাশ করতে চাই, গ্যালিলিও রূপান্তর দিয়ে কি আর সম্ভব? সম্ভব হবে না। কেন হবে না? কারণ গ্যালিলিওর রূপান্তরটা উচ্চ বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য না, আমরা এখান থেকে। কিন্তু নিউটনীয় বলবিদ্যার যে বেগগুলা, নিম্ন বেগের যে বস্তু, কম বেগের যে বস্তু, তাদের জন্য কিন্তু সেটা ঠিক, কিন্তু উচ্চ বেগের বস্তুর জন্য ঠিক। তাহলে এখন তোমার ওই যে তোমার আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের বিষয়গুলো প্রমাণ করার জন্য, ব্যাখ্যা করার জন্য তোমার কিছু রূপান্তর প্রয়োজন। তাই গ্যালিলিও রূপান্তর পারতেছে না, ফেইলর, নতুন রূপান্তর লাগবে। তাহলে তার ফেইলরটা কোথায়, তার ত্রুটিটা ছিল কোথায়, সেই ত্রুটিটা খুঁজে ত্রুটিটা ওভারকাম করাটাই হইল কারেকশন। তাহলে তার ত্রুটি কি? ত্রুটি খুঁজলে, ত্রুটি যদি বের করতে পারো, তাহলে এইটাই হলো কারেকশন। সেখানে যদি তার ত্রুটি যদি তুমি সেখানে যে এইটা ত্রুটি, সেটা যদি সেখানে দিয়ে দিতে পারো, তাহলে কারেক্ট হয়ে গেল। এখন আমরা খুঁজবো তাহলে উচ্চ বেগের ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রে ত্রুটি কোথায়, এই বিষয়টা আমরা, এই বিষয়টা খোঁজার সাথে সাথে গ্যালিলিওর এখানে বেগের কথাটা আমরা বলেছি। আর একটা জিনিস আমরা বলবো, একটু পরেই বলবো, ভালো করে খেয়াল করবা। আমি প্রমাণটা বইয়ের মতো করছি না, আমি আমার মতো করে করছি, বই একটু বড় করে করছে, তোমরা বই দেখলেও বুঝতে পারবা এখানে একটা সমাধান করছে, বা এখানে ফলো করলেও দেখতে পারবা তোমরা যেভাবে ফলো, কোনো ঘটনা বিষয় সবচেয়ে। আমরা এখন একটু প্রমাণে আসি। আমরা যা করতেছি, আমরা গ্যালিলিও কিন্তু ছাড়তে পারতেছি না, ওটাকে বেস ধরে ওটার উপরে সামনে আগাচ্ছি। তাহলে এই কাঠামোতে কোনো একটা ঘটনা এখানে মনে করো ঘটছে, এই ঘটনাটা এই বিন্দুতে আসছে, এই ঘটনা একটা বেগ নিয়ে ঘটছে, কিছু সময় পরে এই সি বিন্দুতে আসছে ঘটনা। মনে করো আলোই জ্বলছে, আলো জ্বলতে জ্বলতে
এই এখান থেকে আলো জ্বলে আলো এখানে আসছে, তাহলে এখান থেকে এখানে আসতে সময় লাগছে। এখান থেকে এখানে আসলে আলো কিছু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই ক্ষেত্রে এই যে ঘটনার এখানে যে অবস্থান, এই ঘটনার অবস্থান এই গতিশীল কাঠামোর সাপেক্ষে আমরা গ্যালিলিও রূপান্তর সবসময় ধরতাম এক্স প্রাইম। এই ঘটনার যে বিষয়টা ওয়াই অক্ষ বরাবর কিন্তু কিছু ঘটে নাই, সেটাকে আমরা ধরতাম ওয়াই প্রাইম। জেড অক্ষ বরাবর জেড প্রাইম। এই ঘটনা যে ঘটেছে কতক্ষণ সময় জুড়ে ঘটেছে সেটাকে আমরা ধরতাম টি প্রাইম। এবং এই কাঠামো থেকে এই যে ঘটনাটা তার যে দূরত্ব সেটাকে আমরা ধরতাম এক্স। ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ওয়াই, জেড অক্ষ বরাবর জেড। এই যে ঘটনাটা ঘটেছে এখানে ঘটনাটা যে সময় জুড়ে ঘটেছে সেটাকে আমরা ধরতাম টি। তাহলে আমরা এইখানে আমরা লিখতাম x ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম, আর এইখানে আমরা লিখতাম এক্স মাইনাস ভিটি। এটা ছিল আমাদের গ্যালিলিও রূপান্তর, এটা ছিল বিপরীত রূপান্তর। এই ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো আমাদের ছিল। আর ওয়াই প্রাইম জেড প্রাইম ওয়াই জেড এদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। টি ইভেন কি টি প্রাইমের মধ্যেও গ্যালিলিও রূপান্তরে কোনো পার্থক্য ছিল না। এই ঘটনাটা ছিল। এখন আমরা দেখেছি যদি এই ঘটনাটা উচ্চ বেগ সম্পন্ন হয় তাহলে গ্যালিলিওর এই রূপান্তরটা সঠিক না, এই রূপান্তরটা সঠিক না, এই বিপরীত রূপান্তরটা সঠিক না। তাহলে সঠিক কি আমরা জানি না। আমরা ধরলাম যে এটা যদি সঠিক না হয় গ্যালিলিওর রূপান্তর, তাহলে গ্যালিলিওর সঠিক রূপান্তর হবে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। তাহলে এইটা যদি সঠিক না হয় কিছু একটা দিলে এখানে সঠিক হবে, সেটা কি দিব, কে দিলাম। এইটা সঠিক না, তাহলে সঠিক কি? সঠিক হবে এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ইন্টু কে। 2 নং সমীকরণ। এরা সঠিক। তাহলে আমার এখন টার্গেট, আমার টার্গেট কি? এই কে বের করা, কে বের করে তার মান ফেরত দেওয়া, তাহলে আমি সঠিক রূপান্তর পাবো, যেটা কি বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন বা লরেন্স রূপান্তর। এই লরেন্স রূপান্তরের বিষয় কিন্তু এই। তাহলে আসছি কোথা থেকে, কি ধরছি, কিভাবে যাচ্ছি, জাস্ট তুমি স্টেপ বাই স্টেপ যদি পা ফেলাও সব চলে আসছে। তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে চাও না, এখন প্রমাণ অন্টুর বিষয়, এগুলো তোমাদের সব গণিত, বীজগণিত সেখানে চলে আসছে। তা আমরা কেন ধরলাম, কি জন্য ধরলাম, কোথা থেকে ধরলাম, ওখানে কি ছিল, কি হওয়া উচিত, কি হবে, এইসব বিষয় যদি একটু ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি এখন আমাদের হয়ে যাবে। যেহেতু লরেন্স ট্রান্সফরমেশনে এই যে ঘটনাটা, এই ঘটনাটা যে সি বিন্দুতে আসছে এখান থেকে গতিশীল কাঠামো থেকে, ঘটনাটা মনে করি সি বেগে আসছে বা একটা আলোই আসছে, তাহলে এই ঘটনার বেগ এই কাঠামো থেকে সি, গতিশীল কাঠামোতে ঘটনার বেগ সি, তাহলে স্থির কাঠামোতে বেগ কত হবে? যেহেতু নতুন রূপান্তর নিয়ে আমরা কথা বলতেছি, নতুন রূপান্তর অনুযায়ী এই স্থির কাঠামোতে ওই ঘটনার বেগ সে কত দেখবে? যদি গতিশীল কাঠামোতে কোনো একটা ঘটনা ঘটে এবং সেটা সি বেগে ঘটে, তাহলে স্থির কাঠামোর সেই ঘটনাটাকে কত বেগে দেখবে? সি বেগে। সেই সি বেগে দেখতে বাধ্য, বাউন্ড। মাইকেলসন মর্লি থেকে আমরা তাই পাইছি। যদি সি বেগে দেখে তাহলে সি বেগে দেখলো একটা ঘটনা ঘটলো, ঘটনার বেগ সি, তাহলে এক্স কাঠামোতে
সেই ঘটনাটা দেখলো টি সময় জুড়ে, তাহলে সি ইন্টু টি সমান সমান কি হবে? সমান সমান হবে এক্স কাঠামো থেকে ঘটনা কত দূরের সামনে আছে। এক্স, এটা বুঝি কি, যেহেতু ঘটনাটা এক্স কাঠামো, ঘটনার বেগ সি পেয়েছে এবং ঘটনাটা টি সময় জুড়ে ঘটছে, তাহলে এক্স কাঠামো থেকে সেই ঘটনা কত দূরে আছে কিভাবে বের হবে? বেগ ইন্টু সময়। আপত্তি থাকার কথা কারো আছে নাকি? এক্স প্রাইম কাঠামো থেকে ঘটনার দূরত্ব কি হবে? এক্স প্রাইম সমান সমান কি হবে? সেও কত দেখছে ঘটনা, সি, ঘটনার বেগ, সময় কত তার, টি প্রাইম। তাহলে এই এক্স প্রাইমটা কার দূরত্ব? গতিশীল কাঠামো থেকে ঘটনার দূরত্ব। তাহলে গতিশীল কাঠামো থেকে ঘটনার দূরত্ব এতটুকু, আর এই এক্স কার দূরত্ব? স্থির কাঠামো থেকে ঘটনার দূরত্ব। তাহলে এখানে কি এক্স আর এক্স প্রাইম কি সমান? কি মনে হয় তোমাদের কাছে, সমান কিনা? এই চিত্রে কি দেখা যায় সমান তারা? এক্স প্রাইমটা কি, ঘটনা ঘটে একটা বেগে সামনে যাচ্ছে, কতখানি সামনে গেছে? তাহলে গতিশীল কাঠামো দেখবে সে সামনে গেছে এক্স প্রাইম, এবং সেই এক্স প্রাইমটা কত? তাহলে ঘটনার বেগ যেহেতু সি আর ঘটনাটা যেহেতু ঘটেছে টি সময় ধরে, সুতরাং তার এক্স প্রাইমটা কত হবে? এক্স প্রাইম ইকুয়ালস টু সি টি প্রাইম। এইটা দেখবে, তাহলে এখান থেকে এতটুকু, এইটুকু হলো এক্স প্রাইম। আর এস কাঠামো কি দেখবে? ঘটনাটা ঘটেছে সি বেগে, সময় লাগছে টি, তাহলে ও কত দূরে ঘটনাটা দেখবে, কত দূরে যে পৌঁছলো, এক্স ইকুয়ালস টু সি টি। কিন্তু এইখানে এক্স আর এক্স প্রাইম সমান না। তাহলে দেখো একটা বিষয় এখন আবার স্পষ্ট হচ্ছে, সেটা হইল যেহেতু সি আর সি সমান, এক্স আর এক্স প্রাইম আমাদের দৃষ্টিকোণ থেকে সমান দেখতে পাচ্ছি না। তাহলে এই যে টি আর টি প্রাইম এরা কি সমান? কি মনে হয়? না স্যার, এদের সমান হতে হয় না আলাদা হতে হয়? আলাদা হওয়া লাগবে স্যার। আলাদা হতে হয়েছে। হতে বাধ্য। কিন্তু গ্যালিলিওর রূপান্তরে কি পেয়েছিলাম মনে পড়ে? সমান স্যার স্যার। একই প্রাইম। এই আরেকটা ফল গ্যালিলিওর রূপান্তর। তাহলে কারেকশন কোন কোন জায়গায় হবে? দ্বিতীয় কারেকশন। তার মানে কি, আমরা আগে কি ধরতাম, যে কোনো ঘটনা গতিশীল কাঠামো যে সময় জুড়ে দেখবে, স্থির কাঠামো সেই ঘটনাটা কি একই সময় ধরে দেখবে। কিন্তু এখন তাই হচ্ছে আসলে? উচ্চ গতিশীল গতি সম্পন্ন ঘটনার ক্ষেত্রে কি সেটা সম্ভব? কার জন্য সম্ভব? কম গতি সম্পন্ন। আমরা কিন্তু কম গতির জন্য এটা ভুলেও চিন্তা করতে পারবো। এই সকল ঘটনা কোন ক্ষেত্রে চিন্তা করতে হবে আমার? উচ্চ গতি সম্পন্ন ঘটনার। তাহলে উচ্চ গতি সম্পন্ন ঘটনা এই যে ঘটছে, যে সময়ে আসছে, গতিশীল কাঠামো যে সময় তারে দেখবে ঘটনাটা ঘটতে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আসছে সে সেই একই সময় আসলে দেখবে। উচ্চ গতি সম্পন্ন ঘটনার ক্ষেত্রে দুই কাঠামোর অবজারভেশনের টাইমটা ভিন্ন। অবজারভেশনের টাইম ভিন্ন। এই কিন্তু সময়ের আপেক্ষিকতায় প্রায় চলে যাচ্ছে, প্রায় কিন্তু সময়ের আপেক্ষিকতায় চলে যাচ্ছে। আইনস্টাইনের সময়ের আপেক্ষিকতা ব্যাখ্যা করতে গেলে এখানেই দেখবা যে আইসাই হিট করছে। তাহলে এইখান থেকে আমরা এই কথাটা বলতে পারি। ডান। এখন তুমি দেখো
তাহলে এখানে যেহেতু x ইকুয়ালস টু ct, তাহলে 1 নং সমীকরণে x প্রাইম ইকুয়ালস টু ct প্রাইম 1 নং সমীকরণে যদি মান বসাই তাহলে কি আসে? c t প্রাইম সমান সমান x এর পরিবর্তে লিখতে পারি ct মাইনাস vt ইনটু k, 3 নং সমীকরণ। আবার এখানে আমরা লিখতে পারি এই 2 নং সমীকরণে যদি x এর মান বসাই ct, বাবা আমার, তাহলে ct ইকুয়ালস টু কি হবে? ct প্রাইম x প্রাইমের পরিবর্তে প্লাস v t প্রাইম ইনটু k, এটাকে 5 নং সমীকরণ, এটাকে 5 নং সমীকরণ। এখন দেখো আমার টার্গেট যা পাওয়ার পেয়ে গেছি, আমার টার্গেট এই 3 আর 4 থেকে k এর মানটা বের করা। 3 আর 4 থেকে k এর মান বের করা অন্তুর বিষয়। এখান থেকে তুমি খেয়াল করো, এইখানে তোমার আছে কি t প্রাইম, এখানে একটা t কমন যায়, তাহলে t প্রাইম ডিভাইডেড বাই t সমান সমান এই c টা আবার নিচে চলে আসে, তাহলে c মাইনাস v ডিভাইডেড বাই c ইনটু k। এইটা হইলো 5 নং সমীকরণ। একইভাবে এখানে যদি আমরা এখানে যদি হিসাবটা করি, তাহলে তুমি যদি টি প্রাইম কমন নাও এবং টি প্রাইম বাই টি বের করতে চাও, এখানে টি প্রাইম ডিভাইডেড বাই টি তুমি সাইড ঘুরিয়ে দাও, তাহলে সি এর নিচে তোমার চলে আসতেছে সি প্লাস ভি ইনটু কে। এই জিনিসটা, এইটা হলো 6 নাম্বার সমীকরণ। এটা 6 নাম্বার সমীকরণ। তোমাকে পচা বলবে সব, যাও তুমি এরকম পচা কাজ করো না, যাও। তাহলে এখানে এখানে কি আসলো? টি প্রাইম বাই টি ইকুয়ালস টু এটা 6 নাম্বার সমীকরণ, আর এখানে আসলো টি প্রাইম বাই টি সি মাইনাস ভি বাই সি ইনটু কে, 5 নাম্বার সমীকরণ। এখন খুব সহজে 5 আর 6 এর লেফট হ্যান্ড সাইড কি সমান, তাহলে রাইট হ্যান্ড সাইড কি বলা যায়? তাদের সমান বলতে পারি না? তাহলে আমরা সেটা সমান বলে দিতে পারি। তাই সমান যদি বলি তাহলে আমরা সেখান থেকে আমরা কি বলতে পারি? এখন যদি একটু ভিন্ন জায়গায় ক্যালকুলেশনটা করি, যা করছি তা এখানে থাকুক, ইকুয়েশন গুলো পরে কাজে লাগতে পারে। তাহলে আমরা বলতে পারি সি মাইনাস ভি ডিভাইডেড বাই সি ইনটু কে সমান সমান, এখানে বলতে পারি সি ডিভাইডেড বাই সি প্লাস ভি ইনটু কে। তাহলে এখান থেকে যদি বজ্রগুণন করি তাহলে আসে সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইনটু কে স্কয়ার সমান সমান সি স্কয়ার। আমি যদি এখান থেকে কে স্কয়ার বের করতে চাই, তাহলে কে স্কয়ার বের করলে কি আসবে? সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এখন যদি সি স্কয়ার একটা কমন নিই এখান থেকে নিচ থেকে, তাহলে কি আসবে? আসবে হলো যে কে স্কয়ার সমান সমান সি স্কয়ার কমন নিলে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার কাটা যায়, তাহলে কে ইকুয়ালস টু আমাদের ফাইনালি কি বের হইলো? কে ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এই হইলো আমার বের। কত সহজে বের হয়ে গেছে। বইয়ে করছে একটু অন্যভাবে করছে, ক্যালকুলেশনটা আরো বড় হয়েছে। সমস্যা নাই, সেটা দেখলেও তোমরা বুঝবে, এটাও বুঝবে তুমি যে প্রসেস। এটা তুলবো। বুঝি নাই? স্যার এটা তুলবো স্যার। এটা তুলবি, তুই এতক্ষণ কি করছো? এখন জিজ্ঞেস করো, আমি তুলবো? এতক্ষণ কি করছো? তাহলে এখানে যদি আমরা এই ঘটনাটা এখন আমরা হিসাব করি, এর মানটা আমি যদি ফেরত দিই, আমার কারেকশন কোন জায়গায় নিয়ে আসছিলাম? 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে 1 নং যে সমীকরণ, সেখানে যদি আমি এখন মান বসাই কে এর মান, তাহলে আমি কি পাবো? কি আমি পাবো এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার।
2 নং সমীকরণে যদি বসাই তাহলে বিপরীত ট্রান্সফরমেশনটা কি পাবো? আমরা এখানে পাবো x ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে তুমি দেখো এইটাকে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন অবস্থা। তাহলে গ্যালিলিওতে কি ছিল, লরেন্সে কি আসছে, পার্থক্য কোথায় বুঝো? কোথায় পার্থক্য? স্যার কে এর মান √1 মাইনাস ভি স্কয়ার বাই সি তাহলে স্কয়ার। আগে যা ছিল তাই আছে, নিচে একটা নতুন টার্ম চলে আসছে। এই হলো কারেকশন। এবং এই কারেকশন নিয়ে যে মানটা, সেটাকে বলা হয় কার রূপান্তর? লরেন্স। তাহলে কিসের রূপান্তর পাইলাম লরেন্সে? কারেকশন কিসের পাইলাম? অবস্থানে। আরো একটা কারেকশন, ওয়াই জেড এ তো কোনো কারেকশন নাই, আর একটা কারেকশন ছিল আমরা বলেছিলাম কিসের? এই রাশিগুলোর ভিতরে সময় আর একটা কারেকশন আছে, সময় আর এক হবে না। তা সময়ের কারেকশনটা কি হবে সেটা আমরা খুঁজি। তাহলে এটা পেলে তার ইনভার্স বিপরীত এটা হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা প্রমাণ থেকেও পাওয়া যায়, আবার এটা টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে বিপরীত গুলো পাওয়া যায় সেটাও আমরা দেখাই দেব। আমি সময়ের কারেকশনটা আগে দেব। তাহলে সময়ের কারেকশনটা এখন কি হবে? তোমার যে এখানে এই যে 3 নং সমীকরণ আছে, এই 3 নং সমীকরণে বা এই যে তুমি 5 নং সমীকরণ পাইছো, এই 5 নং সমীকরণে এই কে সমান সমান কত, কে সমান সমান কত পাইছো একটু আগে? তাহলে 5 নং সমীকরণে তুমি কে এর মানটা বসাও, টি প্রাইম ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু সি মাইনাস ভি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। লেখা যায় না যায় না? এটা লিখতে পারি না? কি করছি, জাস্ট কে এর মানটা বসাই দিই 5 নং সমীকরণ। বসানোর সাথে সাথে এখানে কি আসছে, টি প্রাইম সমান সমান কত আসে দেখো, টি প্রাইম সমান সমান এই টি কি উপরে উঠে যায় না এখানে? টি যদি এখানে উঠে যায় গুণ হয়, তার মানে টি ইনটু সি মাইনাস ভি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তা আমরা চাচ্ছি টি প্রাইমের কারেকশনটা কি, টি প্রাইম আর টি সমান কিনা সেটা দেখতে। তাহলে এখানে টি প্রাইম কিন্তু পাওয়া গেছে অলরেডি কিছু কিছু। এই যে তোমরা জানতা কিনা যে এখান থেকে যদি আমরা যদি উপর থেকে যদি সি কমন নিই, উপর থেকে যদি আমরা সি কমন নিই তাহলে কি আসে, সি বাই ভি। সেই সি এর সাথে এই সি কাটা যায়, তাহলে এইটাকে এইভাবে লেখা যায় কিনা, টি ইনটু 1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইটা লেখা যায় কিনা? এইটা লেখা যায়। তুমি যদি এখান থেকে একটা সি কমন নাও তাহলে উপরে থাকে 1 মাইনাস ভি বাই সি, সেই সি এর সাথে নিচের সি কাটা যায়, তাহলে থাকে 1 মাইনাস ভি বাই সি, 1 মাইনাস ভি বাই সি। আর এখানে তাহলে টি টি দিয়ে যদি গুণ করো তাহলে কি হয়, টি দিয়ে যদি গুণ করো, এখানে গুণ করে দিলে কি হয়, গুণ করে দিলে হয় এখানে টি প্রাইম সমান সমান টি মাইনাস এখানে ভিটি বাই সি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এখন তুমি আবার একটু আগে পেয়েছিলা মনে পড়ে কিনা, x ইকুয়ালস টু সিটি। তাহলে এই x ইকুয়ালস টু সিটি, তাহলে তুমি এখানে টি এর পরিবর্তে
এক্স বাই সি লিখতে পারো কিনা এই টি এর পরিবর্তে? এই টি এর পরিবর্তে যদি এক্স বাই সি লিখতে পারো তাহলে টি প্রাইম সমান সমান টি মাইনাস এক্স বাই সি যদি লিখতে পারো তাহলে ভি এক্স ডিভাইডেড বাই সি একটা আছে আর একটা সি স্কয়ার ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই হইলো টাইম কারেকশন। এখন বলতে পারো তাহলে আমরা উপরেরটা রাখলাম না কেন নিচেরটা রাখছি কেন? একই কথা, তুমি উপরেরটা রাখলেও সেটাও টাইম কারেকশন। জাস্ট আমরা এখানে যেহেতু অবস্থানে নিয়ে আসছি, টি এর মানটা এখানে বসাইছি, এখানে টি রেখে দিছি, ইচ্ছে করলে দুই জায়গায় টি থাকলেও কোনো সমস্যা নেই। এখন এই সমীকরণ থেকে দেখা যায় যে দুইটা টাইম কি সমান, টি আর টি প্রাইম সমান কিনা। দেখো তোমরা, সেটা দেখা যায়। এই যে টি প্রাইম সমান সমান টি যা আছে তা তো আছেই, সেখান থেকে মাইনাস হচ্ছে ভি, অর্থাৎ কাঠামোটা যে বেগে গতিশীল, এক্স ঘটনাটা যত দূরে, এক্স মানে কি এই স্থির কাঠামো থেকে ঘটনাটা যত দূরে আসছে সেই এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার, তার আবার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি। তাহলে টি এবং টি প্রাইম একই না। তাহলে লরেন্স ট্রান্সফরমেশনে টি প্রাইমটা কি পাওয়া গেল? টি প্রাইমটা আমরা কি পেয়েছি? টি প্রাইম আমরা পেয়েছি কি? তাহলে এখানে এই ইকুয়েশন এখন আমরা সব মুছে দিতে পারি। তাহলে লরেন্স ট্রান্সফরমেশনে আমরা যেটা পেয়েছি, এই যে এটা হইলো আমাদের অবস্থার পরিবর্তন, এই লরেন্সের, আর ওয়াই এর তো হিসাব ওয়াই এর মতোই। তাহলে ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, জেড প্রাইম ইকুয়ালস টু জেড, টি প্রাইম সমান সমান আমরা এই পেয়েছি টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটাকে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন। এটা ছিল গ্যালিলিও ট্রান্সফরমেশন। এখন হইলো আমরা বের করব বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন গুলা কি কি। লরেন্স ট্রান্সফরমেশন পেয়েছি আমরা, এর আগেও গ্যালিলিও ট্রান্সফরমেশন থেকে গ্যালিলিওর বিপরীত ট্রান্সফরমেশন বের করেছিলাম। তাহলে অবস্থার গ্যালিলিওর বিপরীত ট্রান্সফরমেশন অলরেডি চলে আসছে, এই ওখানে মান বসিয়ে, ওখানে মান বসিয়ে যদি আমরা বের নাও করি, এখান থেকে দেখে দেখে যদি করি ইজিলি আমরা করতে পারবো। আমরা করার সময় তোমাদের কি টেকনিক শিখিয়েছিলাম, যে একটা ট্রান্সফরমেশন পেলে সেটা দেখে দেখে আমরা বিপরীতটা কিভাবে লিখে ফেলবো, সেখানে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, মনে পড়ে কিনা? এক্স যদি থাকে সেখানে তোমরা এক্স প্রাইম বসাবে, আর এক্স প্রাইম থাকলে এক্স বসাবে। ওয়াই যদি থাকে ওয়াই প্রাইম বসাবে, ওয়াই প্রাইম থাকলে ওয়াই বসাবে। জেড থাকলে জেড প্রাইম বসাবে, জেড প্রাইম থাকলে জেড বসাবে। টি থাকলে টি প্রাইম বসাবে, আর টি প্রাইম থাকলে টি বসাবে। যদি ভি থাকে তাহলে তোমরা মাইনাস ভি বসাবে, আর মাইনাস ভি থাকলে ভি বসাবে। এইগুলা বসাইলেই তোমার বিপরীত ট্রান্সফরমেশনটা চলে আসবে। তাহলে আমি যদি লরেন্স থেকে তার বিপরীত ট্রান্সফরমেশন পেতে চাই, তাহলে যেখানে যা আছে তার উল্টো করে বসাই দিব। তাহলে দেখো, প্রথম যদি অবস্থানেরটা বের করতে চাই, তাহলে এক্স প্রাইম আছে, হয়ে যাবে এক্স ইকুয়ালস টু, এখানে এক্স আছে হয়ে যাবে এক্স প্রাইম, এইখানে তোমার ভি আছে, ভি এর পরিবর্তে হয়ে যাবে মাইনাস ভি, মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস ভি, এখানে আছে টি হয়ে যাবে টি প্রাইম ডিভাইডেড বাই, এখানে আছে রুট, এখানে আছে 1 মাইনাস, এই ভি এর পরিবর্তে হয়ে যাবে মাইনাস ভি। তাহলে মাইনাস ভি হয়ে গেলে তোমরা অনেকে মনে করো সেই মাইনাস এই মাইনাসে প্লাস হবে, এইখানে কিন্তু তোমরা ভুল করো। এখানে মাইনাস ভি, ভি এর পরিবর্তে মাইনাস ভি, তার উপরে স্কয়ার, তাহলে মাইনাস ভি এর উপরে স্কয়ার, ওই মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যায়, আর এই মাইনাসটা কেটে যায়।
অর্থাৎ এখানে আছে হলো ভি স্কোয়ার, তাহলে ভি এর পরিবর্তে বসবে মাইনাস ভি স্কোয়ার, তাহলে আলটিমেটলি তো ভি স্কোয়ারই, তাহলে এই মাইনাসের কিন্তু কোনো প্রভাব পড়ে না। সুতরাং এটা এইভাবেই থেকে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো ওখানে পরিমাণেও সেইটাই পাইছে, সেটা আমরা পেয়েছিলাম, এইটাই চলে আসে আমাদের টেকনিকে। সুতরাং এইখানে তোমরা বলো যে এখানেও মনে হয় বিপরীত ট্রান্সফরমেশনে প্লাস হয়ে যাবে, না এটা প্লাস হবে না। তাহলে আমরা যদি এক্স এর ট্রান্সফরমেশন এটা পাই, তাহলে ওয়াই এর ট্রান্সফরমেশনে কি হবে? ওয়াই এখানে কি হবে? এটা ওয়াই ইকুয়ালস টু প্রাইম থাকলে প্রাইম বাদ প্রাইম দিব, জেড ইকুয়ালস টু জেড প্রাইম, আর টি এর তাহলে টি প্রাইম সমান সমান এইটা টি হয়ে যাবে টি ইকুয়ালস টু এখানে হয়ে যাবে টি প্রাইম, এই ভি এটা হয়ে যাবে মাইনাস ভি, এটা হয়ে যাবে প্লাস ভি এক্স বাই সি স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এইগুলো হইল লরেন্স বিপরীত ট্রান্সফরমেশন। এখানে এইগুলো লরেন্স বিপরীত স্যার নিচে স্যার এক্স প্রাইম হবে না স্যার? রূপান্তর কোন স্যার জায়গায়? ও স্যার বি হ্যাঁ এক্স এক্স এর প্রাইম হবে জায়গায় না এক্স স্যার? প্রাইম হবে, হ্যাঁ 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 এখানে দিলে এটা এক্স প্রাইম। তাহলে এইটা হলো লরেন্স বিপরীত রূপান্তর, আর এইটা কি আমাদের? এইটা হলো লরেন্স রূপান্তর। তাহলে দেখো আমরা লরেন্স রূপান্তর শিখে ফেললাম, লরেন্স বিপরীত রূপান্তর শিখে ফেললাম, গ্যালিলিও আগে শিখে ফেললাম, গ্যালিলিওর বিপরীত শিখে ফেললাম, মাঝখানে মাইকেলসন পড়লাম। আমরা সবই কিন্তু করেছি আমাদের আপেক্ষিকতা পড়ার জন্য। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হয় না, জাস্ট শুরুটা করা হয় এই সূত্রগুলা লিখে, যে এই হলো গ্যালিলিও রূপান্তর, এই হইলো তোমার লরেন্স রূপান্তর, ওই হইলো মাইকেলসন মর্লির সিদ্ধান্ত, এই হইলো লরেন্সের বিপরীত রূপান্তর। এরপরে সামনে কাজগুলো করা হয়। তাহলে এইগুলা সরাসরি তোমাকে লিখে দিয়ে কাজ করলে যা হইতো, আর এতদিন আমরা এর উপরে যে কথা বলেছি, যা বলেছি, তাতে কিন্তু তোমাদের কিউরিসিটি অনেকটা প্রশমিত হয়েছে, অনেক। এখন আমরা সামনে যখন টাস করে সূত্রগুলা লিখবো, তখন তোমাদের অত মাথা ব্যথা করবে না যে টাইম কেন সমান না, কেন সমান, এর অনেক বিষয় আমরা ভিতরে দেখেছি। কেন দূরত্ব সমান না অবস্থান ওর সাপেক্ষে সমান, তাহলে এই যে নতুন করে অবস্থান আগের মতো পাওয়া যায় না, চেঞ্জ হয়ে গেছে, টাইম চেঞ্জ হয়ে গেছে। এখন একটা জিনিস যেটা লরেন্স গ্যালিলিওতে আমরা বের করেছি, ওই ইকুয়েশন গুলো মুছে ফেলছি, আমি ওই ইকুয়েশন গুলো রাখতে চেয়েছিলাম এই উদ্দেশ্যটার জন্য। আচ্ছা যাই হোক, ওখানে যে আমাদের 1 2 3 4 ইকুয়েশন ছিল, এই ইকুয়েশন গুলা থেকে আমরা আরেকটা জিনিস লরেন্সে বের করি, সেটা হলো বেগের রাশিমালা। বেগের রাশিমালা মানে ঘটনার বেগের রাশিমালা। ঘটনার বেগের রাশিমালা বলতে আসলে আমরা এই যে ঘটনা, এই কাঠামোতে বসে আমরা যে এই ঘটনাটা দেখতেছি, যে ঘটনাটা যে বেগে যাচ্ছে সেই বেগটা, তাহলে ঘটনার বেগ যদি অনেক সময় বের করতে হয়, তাহলে সেই বেগের রাশিমালা কি হবে? তাহলে গ্যালিলিও রূপান্তরে যেভাবে বেগের রাশিমালা বের হয়েছিল, এখানেও বেগের রাশিমালাটা বের করা যায়। এবং ওই যে 1 2 ইকুয়েশন ছিল, ওই ইকুয়েশন গুলাকে 1 নাম্বার ইকুয়েশন, আর এখানে যে তোমার 2 না 1 এবং আরেকটা ইকুয়েশন ছিল টাইমের ডিডি প্রাইমের, ওখানে ওই ইকুয়েশন গুলাকে ডেরিভেশন করে, ঠিক আছে, তারপরে বেগের ইকুয়েশন বের করা যায় আগের মতো। আগে আমরা করতাম কি, গ্যালিলিও রূপান্তর সময়ের সাপেক্ষে সরাসরি ডিফারেন্সিয়েশন করতাম, এক্স কে অথবা এক্স প্রাইম কে,
এক্স প্রাইমকে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, করে কিন্তু পি এর সাপেক্ষে এক্স প্রাইম ডিফারেন্সিয়েশন করা যায় না, তাই সেখানে আমরা পি প্রাইমের পরিবর্তে পি এর পরিবর্তে পি প্রাইম বসাই এবং গ্যালিলিও রূপান্তরে পি আর পি প্রাইম সমান লেখা যায়। তাই এখানে যদি তুমি এক্স প্রাইমকে এখন পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে না, কারণ এক্স প্রাইমকে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তার রেজাল্ট পাবা না, পি এর সাপেক্ষে এক্স প্রাইমের ডিফারেন্সিয়েশন হয় না, এখানে লাগবে টি প্রাইম। আর তুমি এই লরেন্স রূপান্তরে টি এর পরিবর্তে আর টি প্রাইম লিখতে পারবা না, সুতরাং আগের মতো বেগের ইকুয়েশন ওইভাবে আসে না। তাহলে ওখানে যে আমরা 1 নাম্বার সমীকরণ ধরেছিলাম, সেই 1 নাম্বার সমীকরণকে যদি আমরা ডেরিভেটিভ করি, আমরা সেখানে 1 নাম্বার ইকুয়েশন তোমাদের কি ছিল মনে আছে? বলতে পারো কেউ? কারো মনে আছে কিনা? ওখানে কি ধরেছিলাম? এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি ইন্টু কে, এইটা ছিল না? এইটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে এখানে ডি এক্স প্রাইম সমান সমান এখানে হবে ডিএক্স মাইনাস ভি, যেহেতু সমবেগে গতিশীল কনস্ট্যান্ট, তাহলে ডিটি আর কে যেহেতু কনস্ট্যান্ট ইনটু কে, এইটা একটা ইকুয়েশন। এইটা মনে করো সে স্টার, এই ইকুয়েশনটা। এখন তুমি আবার সেখানে টি এর একটা ইকুয়েশন পেয়েছিলা, তোমার মনে পড়ে কিনা? টি এর যে ইকুয়েশন পেয়েছিলা, টি এর ইকুয়েশনটা কি পেয়েছিলা? ওই যে টি ইকুয়ালস টু পি প্রাইম, ওখানে মাঝখানে ইকুয়েশনটা ছিল, হ্যাঁ, পি প্রাইম মাইনাস ভি পি প্রাইমের একটা ইকুয়েশন ছিল, পি প্রাইম সমান সমান সি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার ডিভাইডেড বাই এইটা, তাহলে ইনটু কে। এই ইকুয়েশনটাকে যদি, এটা পিছনে আমরা ওই যে টাইমের কারেকশনে পেয়েছিলাম, এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসে? ভি টি প্রাইম সমান সমান এটা করলে আসবে ভিটি মাইনাস ভি কনস্ট্যান্ট, তাহলে ভি ডিএক্স এখানে আসবে হইলো সি স্কয়ার কনস্ট্যান্ট এর মতো থাকবে, কে এর মতো থাকবে, এখানে হয়তো ডাবল স্টার ইকুয়েশন। এটাকে যদি এটার সাপেক্ষে এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে ডিএক্স বাই ডিটি প্রাইম, রাইট হ্যান্ড সাইড এখানেও ভাগ করা হবে। এরপরে যদি সাইড চেঞ্জ করে ডিএক্স এর রাশিগুলো ডিটি এর রাশিগুলো চেঞ্জ করে দাও, কমন নাও, সেখান থেকে তুমি দেখবা ভি এর একটা রাশি চলে আসবে, সেখান থেকে ভি এর একটা রাশি চলে আসবে। তাহলে তুমি যদি এই দুইটাকে যদি এটা দিয়ে এটাকে যদি ভাগ করো এবং সেটাকে যদি তুমি বজ্রগুণন করে এটার হিসাব করো, দেখো এই দুইটাকে ভাগ করলে কি হয় আমি করে দিতেছি, তোমাদের কাছে হয়তো কেমন কেমন মনে হইতে পারে কিন্তু কিচ্ছু না। এই স্টার স্টার টু যদি ভাগ করো তাহলে ডি এক্স প্রাইম ডি টি প্রাইম সমান সমান, এটাকে এটা দিয়ে ভাগ করলে কে কে কাটা যায়, থাকে হইলো ডি এক্স মাইনাস ডিটি ডিভাইডেড বাই এখানে থাকে হইলো ডিটি মাইনাস ভি ডিএক্স বাই সি স্কয়ার। এখন যদি তুমি গুণ করে দাও, বজ্রগুণন করে দাও, তাহলে ডি এক্স প্রাইম ডিএক্স, ও সরি, ডি এক্স প্রাইম ডিটি মাইনাস ভি ডি এক্স প্রাইম ডিএক্স সি স্কয়ার ইকুয়ালস টু, এটা তুমি এপাশে লিখবা, লিখে এখানে যদি এপাশে নিয়ে আসো তাহলে এটা সমান সমান কি হয়, এটা করলে কি হয় বজ্রগুণন, এখানে আসে হলো ডি টি প্রাইম ডিএক্স
মাইনাস ডিটি ডিটি প্রাইম। এখন তুমি এক্স এর টার্ম গুলা এক পাশে আনো, ডিএক্স, এখানে ডিএক্স আছে, এখানে ডিএক্স আছে, তাহলে এই ডিএক্স এর টার্ম যদি এক পাশে নাও, তাহলে ডিএক্স ডিটি প্রাইম প্লাস ডি ডিএক্স প্রাইম ডিএক্স সি স্কয়ার ইকুয়ালস টু, এই টার্ম গুলো যদি এ পাশে নাও, তাহলে টি এর টার্ম গুলো এক পাশে নিলে কি হয়, তাহলে এটা যদি এ পাশে আসে তাহলে ডি এক্স প্রাইম ডিটি প্লাস ডিটি ডিটি প্রাইম। এখন যদি তুমি এখানে ডিএক্স কমন নাও, তাহলে এখানে থাকে কি ডি টি প্রাইম প্লাস ভি ডি এক্স প্রাইম বাই সি স্কয়ার ইকুয়ালস টু, এখানে থাকে কি ডিটি কমন নিলে ডি এক্স প্রাইম প্লাস ডি টি প্রাইম। এখন এইখান থেকে যদি তুমি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি এটাকে যদি এখানে নিচে নিয়ে আসো, তাহলে কি হয়, তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে ডিএক্স বাই ডিটি সমান সমান এখানে লেখা যায় ডি এক্স প্রাইম প্লাস ডি টি প্রাইম ডিভাইডেড বাই ডি টি প্রাইম প্লাস ভি ডি এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে এইখান থেকে এখন তোমার বেগের হিসাবটা আমরা করে নিয়ে আসতে পারি। তাহলে এখানে ভি লিখতে পারি, আর রাইট হ্যান্ড সাইডে এখানে আমরা কি লিখতে পারবো, এইটা আমরা একটা টেকনিক খাটাইয়া এখন আমরা ভি এর ইকুয়েশন এভাবে বের করতে পারি কিনা সেটা তোমরা এখান থেকে দেখো। তাহলে এই একটা বিষয়, আর এইটা করার পরে তোমরা তোমরা ইসে চলে যাবা, এইটা নিয়ে একটু ব্রেন স্টর্মিং করবা। এরপরে হইলো তোমরা তোমাদের মূলত এই আপেক্ষিকতার যে শুরু, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, তার আগ পর্যন্ত এই টার্মগুলো তোমরা আবার ভালো করে পড়বা। এই যে যে বিষয় আমরা করেছি বোঝার চেষ্টা করবা, এবং বারবার পড়ে যতটুকু বোঝা যায় বোঝার চেষ্টা করবে। করার পর শুরুতেই তোমার দেওয়া আছে সময়ের আপেক্ষিকতা, ওই বিষয়টা একটু পড়ে দেখো তারা যে সময়ের আপেক্ষিকতা বের করছে, কি করতে চেয়েছে, কিভাবে করেছে। তাই তুমি যদি খুঁজতে পারো যে কি করতে চেয়েছে এবং কি করেছে, উদ্দেশ্য কি, তাহলে তুমি পিছনের এই থিম থেকে মিলেই দেখো সময়ের আপেক্ষিকতা তোমার বই একদম শুরুতেই দেওয়া আছে, সেটা পারা যায় কিনা বা বোঝা যায় কিনা, সেটা বোঝা যায় কিনা। তাহলে সেই পর্যন্ত তোমরা একটু শুরু থেকে পড়ে রাখো, আর যদি ওটা পড়তে না পারো সেক্ষেত্রেও কোনো আপত্তি নেই, তবে অবশ্যই অবশ্যই তোমরা এই গ্যালিলিও রূপান্তর, মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্ট আর লরেন্স রূপান্তর, এই যে ঘটনাবলী আছে একদম ডিটেলস ক্লিয়ার করে, কারণ আমরা কিন্তু সামনে পড়তে গেলে বারবার এখন আর এত ব্যাখ্যা বিশ্লেষণ করবো না, সূত্র খালি লিখতে থাকবে এগুলোর জন্য। এই পিছনের লরেন্স ট্রান্সফরমেশন, লরেন্স বিপরীত ট্রান্সফরমেশন, অমুক সমুক, এগুলো খালি বারবার লিখতে থাকো, কোথা থেকে আসলো কিভাবে আসলো এগুলো এখন ঠিক করে ফেলবে, তাহলে আমরা সামনে থেকে স্মুথলি আমরা চলে যাব। ওকে, এইটা স্যার একটু দেখবা যে কিভাবে আনা যায়। বলো স্যার আমার দুইটা প্রশ্ন ছিল। বলো। স্যার নদী ও নৌকার ক্ষেত্রে আমরা যখন মাঝি যখন স্যার স্থূল কোণে রওনা দেয়, তখন স্যার আমি যদি পর্যবেক্ষক হিসেবে তীরে দাঁড়িয়ে থাকি, আমি তাকে আড়াআড়ি ভাবে যেতে দেখবো না নৌকাকে? স্যার তাহলে তুমি আড়াআড়ি ভাবে যেতে দেখবা, এবং তুমি আড়াআড়ি ভাবে যেতে দেখবা মাঝি কিভাবে রওনা দিবে। স্যার স্থূল কোণে, স্যার আমি তাকে লব্ধি বরাবর যেতে দেখবো। তুমি লব্ধি বরাবর যেতে দেখবা, তাহলে রওনাটা দিতে হচ্ছে কোন কোণে? স্যার স্থূল কোণে। মাইকেলসন মর্লির পরীক্ষা আমরা সেটাই করেছি। স্যার
সেখানে আপনি বলছিলেন যে আম, উম, আলো যখন বাঁকা পথে চলবে তখন আমরা তাকে পেছনে যেতে দেখবো, আর পেছনে বলতে স্যার সোজাসুজি একটা পথ অতিক্রম করবে স্যার। হুম। কিন্তু আমরা এইটা বলতে পারি না যে আলো সোজা পথে রওনা করছিল, কিন্তু আলোকে আমরা দেখবো কর্ণ বরাবর, মানে সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি বরাবর দেখবো, এরকম না স্যার? আমরা তো আসলে সোজাসুজি দেখিই না। আমরা যখন পৃথিবীতে থাকি, আলো যখন চলে, আলো তো আমরা কর্ণ বরাবরই দেখি ফাইনাল। তাকে জি তো আমরা লব্ধি বরাবর মানে এই সোজাসুজি দেখি না, আমরা তো তাকে কর্ণ বরাবরই দেখি, এবং ওটাই তো ওখানের বাস্তব। জি স্যার। ওখানে আমরা কি বাস্তবতার কথা বলেছি? আমরা মূলত মাইকেলসন মর্লির পরীক্ষায় আমরা এক্সাক্ট কি দেখি? আমরা আলোকে সোজাসুজি যেতে দেখি না। আলোকে আমরা আমাদের মতো আমরা যেতে দেখি হলো কর্ণ বরাবর, সোজাসুজির কোনো হিসাব ওখানে নেই। কিন্তু আমি যদি আপেক্ষিকতা চিন্তা করি, এরপরে যে এই পৃথিবী যাচ্ছে, এই আলো যাচ্ছে, আপেক্ষিকতা যদি চিন্তা করি, এখানে এখানে কিন্তু ওই বিষয় আসলে চিন্তা করার বিষয় না। চিন্তা করলে আলোটা কোন পথে যাওয়ার কথা? সোজাসুজি যাওয়ার কথা, এটা না? কারণ জি আলো বাস্তবে গেছে কর্ণ বরাবর, আমি যাচ্ছি এই দিকে, তা আলোটা আমার কোন পথে দেখার কথা? এই পথে না, জি এই স্যার। পথে দেখার কথা। এখন এখন বেসিক্যালি আমরা আমরা তো হিসাব করতেছি মাইকেলসন মর্লির পরীক্ষায় যে আলোক রশ্মি এখান থেকে সোজা পথে না যেয়ে কর্ণ পথে গেছে, কারণ সেটআপটা চেঞ্জ হয়ে গেছে, মিরর গুলোও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি কোনো মিরর টিরর চেঞ্জ করতে চাচ্ছি না। পৃথিবী গতিশীল, এটাও বিবেচনা করতে চাচ্ছি না। চাচ্ছি না বলতে সেটআপ যেভাবে আছে, আমি দেখতেছি ইথার এদিকে যাচ্ছে, আর আলো আমরা পাস করে দিছি, একটা আলো এদিকে যাচ্ছে, একটা আলো উপরে যাচ্ছে। তাই আমি যদি আলো উপরের দিকের বেগটা চিন্তা করি আর এদিকের বেগটা চিন্তা করি, এদিকের বেগ ইথারের সাপেক্ষে হচ্ছে হয় সি প্লাস বি, আবার সি মাইনাস। কিন্তু আলো সোজা পাঠাই দিলে বেগ কত হওয়ার কথা? সোজাসুজি সি হওয়ার কথা, কারণ ওইখানে তো ইথার নাই। ইথারের বেগ কি ওখানে কি গ্রহণযোগ্য উল্লম্ব ভাবে গেলে? না স্যার। তাহলে আলো সেখানে সি বেগে যাবে। কিন্তু সোজা পথে আলটিমেটলি আলোর বেগটা কি সি ছিল? বলো, আলোর বেগটা কোন জায়গায় সি ছিল? কর্ণ। কর্ণপথে না? জি স্যার। তাই সোজা পথে তার বেগটা কত আসছিল? ভি ইন্টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার আসছিল না? জি স্যার। তাহলে এই জিনিসটাই, এই সোজা পথের বেগটা ওই সরো তার নৌকার অঙ্ক দিয়ে সোজা পথের বেগটা বের করছে। আলটিমেটলি আমার টার্গেট তো ছিল সোজা পথের বেগ, মানে নদী আর নৌকার ক্ষেত্রে। আর আমরা এখানেও যখন হিসাব করছি, তখন আমার যেহেতু দূরত্ব সোজা, তাহলে ওই সোজা পথের বেগটা কত? তাহলে আমরা কর্ণপথের বেগ পেয়েছি সি, সোজা পথের বেগটা কত আছে? ফাইনালি তুমি দেখো, ওই যে এলন, এই যে লম্ব দূরত্ব, সেটাকে আমরা ভাগ করছি কি তার বেগ দিয়ে না? তাহলে এলনকে যদি তার বেগ দিয়ে ভাগ করি, তাহলে কোন জায়গার বেগ দিয়ে ভাগ করব? সেই এলন বরাবর যে বেগ সেইটা দিয়ে না? তাহলে কর্ণ বরাবর বেগ সি, এলন বরাবর বেগ তো আর সি ছিল না। এলন বরাবর বেগটা কত বের করছি আমরা? ভি ইন্টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বের করছিলাম না? সেটা দিয়েই ভাগ হয়েছিল কিন্তু।
জি স্যার। ভি ইন্টু না মনে হয় সি ইন্টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এরকম maybe। তাহলে এইটাই ওইখানে তোমার মানে আলটিমেটলি বিষয়টা একই রকম, আমি ওই পথের বেগটাই বের করি সোজা পথে, কিন্তু আমরা এখানে প্রকৃতপক্ষে আলোকে যেতে দেখি কর্ণ বরাবর, তাহলে সোজা পথে বেগটা কত। আর যখন নদী নৌকা থাকে তখন যেহেতু এইদিকে যদি স্রোত থাকে, এখন নৌকাটাকে যদি এখানে পৌঁছাইতে হয় তাহলে সোজা পথে আমরা যদি নৌকার বেগ পেতে চাই, তাহলে নৌকা যদি পৌঁছাইতে হয় তাহলে নৌকাটাকে এই বরাবর রওনা দিতে হয় স্কুলে, তাহলে সে এই বরাবর আসে, তখন এই বরাবর আমরা বেগটা বের করি, এবং সেখানেও আমরা এই বরাবরই বেগ বের করছিলাম এই কন্ডিশন ধরে। সুতরাং এখানে বিষয়টা এরকম, জাস্ট এটার সাথে মিলাই হিসাবটা করা হচ্ছে। আর কি স্যার আরেকটা হচ্ছে গ্যালিলিও কি স্যার তার মানে তিনি থাকতেই স্যার এই গ্যালিলিও রূপান্তরের সমীকরণগুলো বের করছে? গ্যালিলিও রূপান্তরটা কে করছে আসলে? তোমরা বই পড়েছো, পড়ার ভিতরে পাওয়ার কথা লাইনটা কেউ পেয়েছো? গ্যালিলিও রূপান্তর কে করেছে? পাওয়ার কথা। গ্যালিলিও রূপান্তর কি গ্যালিলিও করেছে, নিউটন করেছে, না আইনস্টাইন করেছে? স্যার তিনি তো ক্লাসিক্যাল ফিজিক্সের সময়কালের, তিনি তো এইসব বিষয় নিয়ে তিনি তো করেন নাই। বুঝলাম, তাই গ্যালিলিও রূপান্তরটা যে প্রতিপাদন করা হয়েছে আসলে কে করছে? গ্যালিলিও রূপান্তর প্রতিপাদন করছে কে? নাম গ্যালিলিও রূপান্তর মানে কি গ্যালিলিও করছে এরকম বিষয়, না অন্য কেউ করছে? স্যার অন্য কেউ। কে বলছে কে করছে তাহলে? অন্য স্যার সেভাবে তো লেখা নাই এখানে। পাওয়ার কথা বইয়ে এইটা উদ্ধার করবে, এগুলা তোমরা বই পড়ো না, হয় তুমি আমির হোসেনের বই পড়বা আর আখতারুল ইসলামের বই পড়বা, দুইটাই গ্যালিলিও রূপান্তর লরেন্স রূপান্তর পড়বা, দেখবা যে কোন রূপান্তরটা কে করছে, নাম কার, কে করছে। এখানে আমার মনে হয় তুমি কিছু বিষয় নতুন পাবা। গ্যালিলিও রূপান্তর গ্যালিলিওর যুগে হওয়ার কথা কি, তাহলে গ্যালিলিও করলে তার যুগে হবে, আর যদি গ্যালিলিও না করে থাকে অন্য কেউ যদি করে থাকে তাহলে তার যুগে হওয়ার কথা না। তোমার আগে খুঁজতে হবে গ্যালিলিও রূপান্তরটা কে করছে। তোমরা বাকি রেখে কেউ পাইছো গ্যালিলিও রূপান্তর কে করছে? নিউটন। নিউটন। একটা কিন্তু মতামত পাইছি, তুমি পাইছো কোথায়? স্যার বইয়েই লেখা আছে একে নিউটনীয় রূপান্তর বলা হয়, কিন্তু স্যার তিনিও তো তার সময়কালের না? তার থেকে সিনিয়র গ্যালিলিও। স্যার তাহলে তারা ওই সময়ই স্যার মডার্ন ফিজিক্সের এই বিষয় নিয়ে স্যার গবেষণা করে এসব বের করছে। কারণ গ্যালিলিও রূপান্তর কি মডার্ন ফিজিক্স কাজ করে? না স্যার ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ। গ্যালিলিও রূপান্তরটা সঠিক কার জন্য? আমি এই লেকচারে একদম শুরুতেও বলেছি কথাটি। স্যার কম বেগের বস্তুর জন্য। জন্য সেটা কি পারফেক্ট না পারফেক্ট না? স্যার তার জন্য তো পারফেক্ট। পারফেক্ট। তাহলে গ্যালিলিওর যুগে নিউটনীয় যুগে তারা কি ধরনের বস্তু নিয়ে কথা বলে গেছে? স্যার বেশি ভরের কম বেগ সম্পন্ন, বেশি ভরের কম বেগের বস্তু নিয়ে কথা বলে গেছে। বেশি বেগের এবং কম ভরের বস্তু নিয়ে কি তারা কোনো কিছু অ্যানালাইসিস করছে? না স্যার। করতে পারছে কিনা? করে নাই। তাহলে তারা যেহেতু ওইখানে কম ভরের বেশি ভরের এবং কম বেগের বস্তু নিয়ে হিসাব করছে, এজন্য তাদের যে প্রমাণ সেটা সঠিক ছিল কিনা? জি স্যার। সঠিক ছিল। তাহলে তারা মডার্ন ফিজিক্স নিয়ে তাদের মাথায় কোনো চিন্তাই ছিল না, কারণ মডার্ন ফিজিক্স তো তারা টাচই করতে পারেন। মডার্ন ফিজিক্স টাচ করার জন্য এখন তারা খুঁজতেছে, আইনস্টাইন খালি খুঁজতেছে কি 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 করা যায়, কি কি করা যায়।
তাহলে গ্যালিলিওর ওই যে রূপান্তর সেটা টাচ করে দেখতেছে যে না, সে টাচে নাই। তার মানে কি? তাহলে গ্যালিলিওর রূপান্তর কি এই মডার্ন যুগে হতে হবে? না স্যার। বুঝো নাই তোমার কথা? স্যার বুঝছি। কিন্তু তারটা কিন্তু ফেইলন না, একটা স্পেসিফিক কেসের জন্য ফেইল। এখন ঘটনা বুঝছো? তোমার প্রশ্নের উত্তরটা তুমি বুঝছো? জি স্যার। আর কি? স্যার আর কিছু না। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা যা যা পড়েছি, আমরা যেন অত্যন্ত গুরুত্বের সাথে, এই চ্যাপ্টারটা কিন্তু সবাই খুব সহজে পড়ে ফেলে, আসলে চ্যাপ্টারের ভিতরের কিছু বুঝতে চায় না। ভিতরের কিন্তু এই সব কথাবার্তা, অনেক বিষয় কিন্তু এর সাথে যুক্ত। এই জন্য পড়ার সময় একটু থিঙ্কিং করে পড়বা, এবং খুব মজার একটা চ্যাপ্টার। যদি তুমি থিঙ্কিং করে পড়ো, তোমার যদি থট না দাও, তুমি যদি ভাষা ভাষা পড়ো, তুমি এইখানে সামনের অংশটার অঙ্ক টঙ্ক সব করতে পারবা। যেমন ফটোতড়িৎ ক্রিয়ার, কম্পন ক্রিয়ার, দ্বিবগ্নির, ওগুলো ডাজেন্ট ম্যাটার। ওগুলো তো আমার বেশি পড়াইতে হবে না, তোমাদের উপর ছেড়ে দিলেই হবে, তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে। কিন্তু এইখানে এই যে কাল দীর্ঘায়ন, মানে দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, এই যে ঘটনাগুলো, এইগুলোর অঙ্ক ছোট ছোট, কিন্তু সেন্সটা অত্যন্ত গভীর। এই সেন্স ক্লিয়ার না থাকলে একটা অঙ্ক টাচ করতে পারবে। আর এই সেন্স ক্লিয়ার হইতে গেলে এই পিছনে যে আমরা কথাগুলো বলতেছি, এই কথাগুলো খুব তোমাদেরও খুব গুরুত্বের সাথে গভীরভাবে অ্যানালাইসিস করে করে সামনে যেতে চেষ্টা করো। চেষ্টা করতে করতে তুমি যত চেষ্টা করবে, তুমি তত বেশি গভীরে যেতে পারবে। যদিও বিষয়গুলো একটু জটিল, তোমাদের কাছে কেমন কেমন মনে হবে প্রথম প্রথম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, করতে থাকবে। তাহলে ও পর্যন্ত আমরা যা যা বলেছি, ওই পর্যন্ত তোমরা মোটামুটি কমপ্লিট করো। আগামী দিন আমরা দেখবো কি অবস্থা। ওকে, আল্লাহ হাফেজ।